কিশোরগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত কিশোরগঞ্জ ৬টি নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্যের সাথে প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং সতীর্থদের সাথে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মহোদয়, উপস্থিত আজকের এই মত বিনিময় সভা আমাদের শ্রদ্ধেয় বিএনপি চেয়ারম্যান মহোদয়ের সম্মানিত উপদেষ্টা, আমাদের কিশোরগঞ্জ 4 আসনে নির্বাচিত সংসদ সদস্য, বিজ্ঞ আইনজীবী, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, উপস্থিত কিশোরগঞ্জ 1 আসনে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, কিশোরগঞ্জ জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক, আমার সহকর্মী সহযোগিতা, দীর্ঘদিন আমরা একসাথে এই শহরে যে জেলার নেতৃত্ব দিয়ে যাচ্ছি, অত্যন্ত কর্মী বান্ধব সজ্জন ব্যক্তি যারা আজহার ইসলাম আজহার ভাই, উপস্থিত কিশোরগঞ্জ জেলার বিজ্ঞ আইনজীবী, আমাদের পাকুন্দিয়া উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, কিশোরগঞ্জ 2 নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, অ্যাডভোকেট জালালউদ্দিন সাহেব, উপস্থিত সম্মানিত মাননীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ 5 থেকে নির্বাচিত জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব, উপস্থিত পুলিশ সুপার সাহেব এবং প্রশাসনের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানগণ, বিভিন্ন পর্যায়ের আমাদের জামাত ইসলামী, বিএনপি, জামাত ইসলামী সহ অন্যান্য সকল রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতেই পরম করুণা আল্লাহ তাআলার প্রতি লাখ কোটি শুকরিয়া আদায় করছি। মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যে ভোটের অধিকার নির্বাচিত ছিল, অনেক রক্ত এবং চলামূল্যে কেনা এই অর্জনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশ জনগণের নির্বাচিত সরকার পেয়েছে। আমরা জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আজকে আপনাদের কাছে সামনে উপস্থিত হতে পেরেছি, সেই কারণে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্রের মাতা, সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৭১-এর সেই বীর সন্তানরা যারা বুকের তাজা রক্ত ফেলে দিয়ে এই বাংলাদেশকে দিয়েছিলেন, তাদের কথা স্মরণ করছি। গত 17 বছরে স্বৈরাচার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে এবং 24-এর গণ অভ্যুত্থানে সকল শহীদ যারা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আজকের এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে আমাদের সামনে উপস্থাপিত করার সুযোগ করে দিয়েছেন, সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। অসংখ্য আহত, অসংখ্য পঙ্গুত্ব বরণ করেছেন অনেক পরিবার, অনেক নেতা কর্মী, সর্বসাধারণ সবার প্রতি আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এই বাংলাদেশ, নতুন বাংলাদেশের যে প্রত্যাবর্তন, আজকে আমরা যে একটা পরিবেশ পেয়েছি, গণতান্ত্রিক পরিবেশ, আমি প্রশাসনকে অভিনন্দন জানাই, বিশেষ করে কিশোরগঞ্জের প্রশাসনকে, সিভিল এবং পুলিশ প্রশাসন সবাইকে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে
কিশোরগঞ্জের এই নির্বাচনটাকে আপনারা যে উচ্চারণ করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা সহ সবাইকে অভিনন্দন জানাই। আজকে আমরা আমাদের একটা ইন্ট্রোডিউসিং আসলে প্রোগ্রাম প্রথম দিন আমরা শপথ নেওয়ার পর আমরা 6 জন সংসদ সদস্য আজকে এই প্রোগ্রামে আমরা উপস্থিত থাকার কথা। আমরা 5 জন আছি। আমাদের মাননীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ 3 থেকে যিনি নির্বাচিত হয়েছেন আমাদের ফারুক সাহেব, উনি শারীরিকভাবে অসুস্থ। উনি আমার সাথে কথা হয়েছে, উনি আসতে পারেন, উনি সালাম দিয়েছেন সবাইকে। আমরা সুস্থতা কামনা করি, ইনশাআল্লাহ ভবিষ্যতে প্রোগ্রামগুলো চলতে থাকবে। আমরা আজকে আপনাদের সাথে এসেছি পরিচিত আমরা এবং আপনাদের সাথে সকলের সাথে একটা মত বিনিময় করতে। এই দেশটা আমাদের সকলে, আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা আছে আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে, আমাদের বিভিন্ন রকম বিমত থাকতেই পারে, কিন্তু দেশের প্রশ্নে জাতির প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ অতীতেও ছিলাম, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রথম অনেকে বলতে পারেন একটা প্রশাসনিক মিটিং, এত রাজনৈতিক নেতৃত্ব ভোটার বা সবাই আসলে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আপনারা দেখেছেন এই গণতান্ত্রিক সরকার জাতীয়তাবাদী দল নির্বাচিত হওয়ার পর যে সরকারটা পরিচালিত হচ্ছে সরকারের বয়স খুব একটা বেশি নয়, কিন্তু উনি এই বাংলাদেশটাকে নেতৃত্ব দেওয়ার জন্য নতুন উদাহরণ সৃষ্টি করে যাচ্ছেন প্রতিদিন। ওনার কর্মকাণ্ডে, ওনার রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পদক্ষেপে আমরা লক্ষ্য করে যাচ্ছি উনি কিভাবে ক্ষেত্র বিশেষে রাজনৈতিক দল বা বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষাপটে উনি যাকে যেভাবে এঙ্গেজ করা দরকার সবাইকে নিয়ে সামনে দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। আমরা কিশোরগঞ্জের প্রেক্ষাপটেও আমরা এখানে সংসদ সদস্য যারা আছি আমরা ইনশাআল্লাহ সেই কালচার সেই পরিস্থিতি আমরা অব্যাহত রেখে আমরা একসাথে সামনে এগোতে চাই। এই কিশোরগঞ্জটা কোনো বিশেষ দলের না, এই কিশোরগঞ্জটা কোনো ব্যক্তির না, আমরা সবাই মিলে কিশোরগঞ্জ সন্তানরা কিশোরগঞ্জের সামনে এগিয়ে যাবো। সেই কারণে আপনাদের সাথে আজকে আমরা মত বিনিময় করলাম, আপনাদের পরামর্শগুলো আমরা জানলাম। বিভিন্ন সময় প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা এই ঐক্যবদ্ধ এই কিশোরগঞ্জকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের পরামর্শ নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের শ্রদ্ধেয় বিস্তারিত অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছে কিশোরগঞ্জের প্রেক্ষাপট। আমি আপনাদের প্রশাসন সহ যারা এখানে উপস্থিত আছেন আমরা আপনাদেরকে কয়েকটি বিষয় অবতারণা করতে চাই। সেটা হলো অতীতে কি হয়েছে সেই বিষয়গুলোতে আমরা ফিরে যেতে চাই, আমরা সামনে এগোতে চাই, আমরা মানুষের প্রত্যাশার জায়গা দিতে চাই। এদেশের মানুষ বঞ্চিত হওয়ার ভোটের অধিকার যেমনি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা চড়া মূল্যে আমরা মানুষকে অধিকার ফিরিয়ে দিয়েছি, মানুষ কিন্তু অনেক আশা করে এভাবে নির্বাচনে তাদের অধিকার প্রয়োগ করেছে। সেই অধিকারের মাধ্যমে আমরা যখন নির্বাচন করে এসেছি আমাদের কিন্তু জনগণের কাছে কমিটমেন্ট আছে, আমাদের কিন্তু জনগণের কাছে দায়বদ্ধতা আছে। আজকে সেই দায়বদ্ধতা যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বাস্তবায়ন করতে চাই, আমরা যারা 6 জন জনপ্রতিনিধি আছি কিশোরগঞ্জের, আমরা এবং প্রশাসন আমরা একটা টিম হিসাবে আমাদের কাজ করতে হবে। এটা একটা টিম ওয়ার্ক। আমাদের অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে আপনাদের আমাদের সহযোগিতা লাগবে। ডিপার্টমেন্ট হেড যারা আছে কিশোরগঞ্জের দীর্ঘ 17 বছর আমরা প্রশাসনিক কাজে জড়িত ছিলাম, আমরা এই অফিসে আসতে পারি, আমরা অনেক কিছুই জানি না কোন অবস্থায় কোন ডিপার্টমেন্ট কি পরিস্থিতিতে আছে। প্রথমত আমি অনুরোধ করবো আগামী মিটিং এর পূর্ব মুহূর্তে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমরা রিপোর্ট চাই, আপনাদের কি কি প্রকল্প চলমান আছে, সেই প্রকল্পের কি পরিস্থিতি এবং কি কি সমস্যার কারণে আমাদের এই উন্নয়নগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি না, অবকাঠামোগত উন্নয়ন, জনবল, প্রশাসনিক, লজিস্টিক্স যা যা আছে আমাদের একটা রিকেট একটা প্রস্তাবনা একটা পরামর্শ আমাদেরকে দিবেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যাতে আমরা সে আলোকে প্রায়োরিটি ফিক্স আপ করে আমরা যেটা জীবন যেভাবে উদ্যোগ নেওয়া দরকার আমরা সেই প্ল্যানটা করতে পারি। আমাদের হাতে সময় আমাদের মনে হতে পারে অনেক সময়, আমি মনে করি এই সময়টা আমরা খুব বেশি দেওয়ান থেকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছে আমরা লক্ষ্য করেছি। এমনকি শনিবার অফিস করে আমরা মন্ত্রী যারা আছি আমরা 9টার মধ্যে অফিসে ঢুকে যাব। দয়া করে
আমরা যার যার অবস্থায় থেকে রাষ্ট্রের মূল কাঠামো থেকে যে দিক নির্দেশনা বা যেভাবে রাষ্ট্রটা সরকার প্রধান চালিয়ে যাচ্ছে এটা মাথায় রেখে আমাদের যার যার দায়িত্বগুলো পালন করে দিতে হবে। এখানে সরকারের সকল সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নের মূল হলেন আপনারা। আপনাদের দক্ষতা, আপনাদের সততা, আপনাদের কাজের উপর নির্ভর করে সরকারের সফলতা ব্যর্থ হতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 180 দিনের একটি পরিকল্পনা বলেছেন। 180 দিনের সরকারের কি কি হবে আমরা সেই কর্মসূচিগুলো আমরা মানুষের সামনে দৃশ্যমান করতে চাই, আমরা জাতিকে কি দিতে চাই। সেই কর্ম পরিকল্পনা যদি মাঠ পর্যায়ে ইমপ্লিমেন্টেশনের দরকার হয় সেখানে কিন্তু জেলা প্রশাসক সহ যারা আছেন আপনারা ডিপার্টমেন্ট প্রধান সকলের সহযোগিতা আছে এবং আমাদের যে নির্বাচনী ইস্তেহার ম্যানিফেস্টো আপনাদের নলেজে আছে সেটা মাথায় রেখে কিন্তু আমরা আগামী দিনে এই রাষ্ট্রকে আমরা সামনে দিয়ে এগিয়ে নিতে চাই। তো সেই ম্যানিফেস্টোর বিষয়গুলো আমাদের সকলের মাথায় রাখতে হবে। আজকে তাই আমি বিশেষ করে আমার সরকারি যারা আছেন সবাইকে অনুরোধ করবো স্ব জায়গা থেকে আপনারা আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়রা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে যার যার নির্বাচনী এলাকাগুলোতে যে যে কথাগুলো আছে যে বিষয়গুলো আছে আমরা অ্যাডজাস্টেড কম্প্রোমাইজ যেটা বলেছেন আমরা সেভাবে মানুষের প্রত্যাশার জায়গায় আমরা যেতেছি। আমরা এই কথা বলছি না অতীতের মতো দলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বা স্বজনপ্রীতি এগুলো আমরা কখনোই করি না। যাকে আমাদের ধরে এই রাজনীতি বিশ্বাস আমরা সবাই কিছু সামনে এগোতে চাই। সেক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায়, নিষ্ঠার ভিতর দিয়ে আমরা মানুষের প্রত্যাশা, মানুষের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা উপহার দিয়েছি। সে কারণে আমাদের সর্বত সহযোগিতা থাকে। আপনাদের কাছ থেকে আমরা সেই সহযোগিতা আমরা আশা করি। আজকে কিশোরগঞ্জ অনেক সুযোগ দিয়েছেন আমাদের, যে কোনো কারণে হোক আমরা সেই জায়গায় হয়তো প্রসঙ্গ যেতে পারি, আমরা সেই জায়গায় আমরা যেতে চাই ইনশাআল্লাহ। আমি আপনাদের এই কথা দিতে পারি, আমি শুধু আমরা যারা একটু সংসদ সদস্য ইনশাআল্লাহ আমাদের ব্যক্তিগত আমরা মানুষের সেবা করি। এখানে আমার নেতা বা কোনো বড় কোনো ব্যক্তিত্ব কোনো পজিশন হোল্ড করে আমরা কোনো প্রভাব বিস্তারী রাজনীতি আমরা বিশ্বাস করি। আমরা মনে করি আমরা সেবা করতে হবে। জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমরা জনগণের সেবা করতে এই সেবাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে গেলে এবং বৃহত্তর উন্নয়নগুলো সেগুলো যদি মানুষের পৌঁছে দিতে চাই তাহলে আমাদের আমরা সবাই একসাথে কাজ করি। এই কিশোরগঞ্জের অনেকগুলো সমস্যা, তার উল্লেখযোগ্য কিছু সমস্যা যেটা স্বল্পমেয়াদী আর কিছু আছে দীর্ঘমেয়াদী। যে স্বল্পমেয়াদী সমস্যার মধ্যে যেগুলো আমাদের কাছে আজকে উপস্থাপিত হয়েছে তার মধ্যে মূল হলো যানজট, মূল হলো মাদক, চিন্তা, কিশোর গ্যাং, বিষয়গুলো আমরা সবাই আমরা জানি। এটা কিন্তু দীর্ঘ পরিকল্পনার প্রয়োজন না যে না আমার আরো 1 বছর সময় দেবো। প্রশাসনে কেউ যদি বলেন যে আমার একটু সময় লাগবে স্যার বা 1 মাস 3 মাস লাগবে 6 মাস লাগবে, যানজটটা একটা পরিকল্পনার বিষয়। কিন্তু কিশোর গ্যাং, চাঁদাবাজি অথবা আপনার মাদক এই বিষয়গুলোর জন্য আমার সদিচ্ছাই যথেষ্ট। আমার লজিস্টিক্স আমার ইয়ে আছে। আমি চাই আপনার সকল আমাদের সরকারের পক্ষে জিরো করা মাদককে আমরা কোনোভাবে প্রশ্রয় দেবো না। সে কোন দল কোন বংশ সে রাজনৈতিক পরিচয় কোনো বিবেচনার বিষয় নয়। এই বিষয়গুলো আপনাদেরকে দয়া করে খেয়াল করতে হবে। এ ব্যাপারে অতি দ্রুত আমরা ব্যবস্থা নিতে চাই। সামনে এই চিন্তায় বেড়ে যাবে, যানজট আছে, এই বিষয়গুলো মাথায় রেখে আপাতত যানজটের জন্য কি কি পরিকল্পনা নেওয়া যায় সেগুলো আপনারা চিন্তা করতে এবং বিশেষ করে যিনি আছেন এখানে হয়তো আরো যারা আছে যানজটটাকে নিয়ে আপনারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রাখেন কিভাবে শহরটাকে যানজট মুক্ত করা যায়, বাইপাস রোড কিভাবে বাড়ানো যায়। আরেকটা বাইপাস হচ্ছে সেটাকেও আমরা কথা বলবো, সেটাও দ্রুত সময় যদি সম্পন্ন হয় এই যানজটটা একটু মাথায় নেন কিভাবে আমরা এই শহরে একটু যানজট মুক্ত করতে পারি। রাস্তা বেশি দরকার হলে আপনারা আমাদের পরিকল্পনা দেন। আপনারা অনেকে বলেছেন যে একটা ব্রিজের কথা বলেছেন, রঘুখানি ব্রিজ, এরকম আরো অনেক যদি আছে অনেকগুলো বাইপাস রাস্তা করা সেগুলো আপনি করে দেবেন। আর ব্যবসাতে নির্বিঘ্নে ব্যবসা করতে আমরা জানি দ্রব্যমূল্য অতীতে আমাদের জনগণের দুর্ভোগের কারণ হয়েছে, আমরা নিজেরও আন্তর্জাতিক সংগ্রাম করেছি। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা রীতিমতো আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের টিসিবির পক্ষ থেকে বিভিন্নভাবে আমরা বাজার মনিটরিং করে যাচ্ছি। আমাদের ভোক্তা অধিকার থেকে শুরু করে আমাদের ক্যাম্প সহ আমরা এই কাজগুলো করে থাকি। আমরা আজকেও টিসিবির চেয়ারম্যান সাহেব আমার সাথে এসেছেন, আমরা একটু করে বাজার মনিটরিংতে যাব। আমরা এ ব্যাপারে সংসদ সদস্য মহোদয় এবং অন্যান্য যারা আমরা আছি সবাই আমরা একটু সজাগ থাকতে যাতে কোনোভাবে কেউ
অযথা মানুষকে বাড়ি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়ে আমরা সেই জায়গায় নিতে থাকবো। আল্লাহর মতে মোটামুটি আমি বিশ্বাস করি অনেকটাই আমরা বাজারে গিয়ে কথা বলে দেখেছি, অনেকটাই সময়ের পর্যায়ে আছে। প্রথমে সুযোগ না নিতে পারি এভাবে আমাদের যারা মোবাইল কিনে কাজ করেন আপনারা একটু সজাগ থাকবেন। সপ্তাহে প্রায় সময় আপনার মোবাইল ফোনকে আপনারা নিয়ে গিয়ে এটা মনিটর করতে হবে বাজার মূল্য যাতে দ্রব্যমূল্যের চারটা যে দোকানে ঝুলানো থাকে ওরা জানতে পারে যে কি মূল্যে আমি দামটা কিনি। আমরা মোবাইল কোড দিলে হয়তো বা খবর দিয়ে যে দামে বিক্রি করে আমি যাওয়ার পরে জিজ্ঞেস করার পর সাহেব বলে যে না লেবুর দাম এখন 60 টাকা, এটা ছিল 120 টাকা, কিন্তু চলে যাওয়ার পরে কাস্টমারের কাছ থেকে 80 টাকা কম করে। আপনি সিভিলে যাবেন, সবসময় যে ফোর্স নিয়ে ড্রেস নিয়ে পুলিশ নিয়ে মুখ করতে হবে না। ভোক্তা অধিকার যারা আছেন এখানে বা প্রশাসন যারা সিভিলে যে খোঁজ খবর করবে, আমরা সবাইকে নিয়ে এই বাংলাদেশের মানুষের কম্পিটিশন জায়গায় গেছিলাম। সেখানে এই জায়গাতে অনেকে বলবে সিন্ডিকেট এই বিষয়গুলো আমরা নিয়ে কাজ করছি ইচ্ছা কোনোভাবে আমরা এই জায়গাতে সমাজে নিয়ে আসতে চাই। এখানে কিশোরগঞ্জ একটা বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয় গেলাম। এই বিশ্ববিদ্যালয়ের জায়গার কি অবস্থা, কেন এখন হচ্ছে আমি জিজ্ঞেস করলাম প্রায় মিটিংয়ে আসে, আমি জানি না কিছু মহোদয় আপনি কথা বলবেন কেন আসে না, কি আসে না, এটার কি অবস্থা। এই কিশোরগঞ্জ মানুষের জন্য, বিশ্ববিদ্যালয় জনগণের জন্য, শুধুমাত্র যারা চাকরি করে তাদের জন্য এই বিশ্ববিদ্যালয়। জনগণের কল্যাণে, জনগণের শিক্ষা উন্নয়নে, মানুষের কল্যাণে আমরা দ্রুত এই ইউনিভার্সিটিকে একটা পর্যায়ে নিতে চাই। সে ব্যাপারে কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে তলব করে ব্যবস্থাটা গ্রহণ করবেন, কিভাবে এটাকে আমাদের কাছে পরামর্শ করবেন। আমরা সর্বোচ্চ ইতিমধ্যে আমি শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি এই ব্যাপারে আমরা কাজ করব। এখানে শিক্ষার শুধু বিশ্ববিদ্যালয় আরো শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার মান গুণগত দিকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো প্রবলেম থাকে, সমস্যা থেকে আমরা এই কাজগুলো আমরা করব। এখানে ঈদগাহ মাঠের কথা বলা হয়েছে, সত্যি এটা আমাদের একটা ঐতিহ্য, ইতিহাস, কিশোরগঞ্জের একটা জাতীয় ঐতিহ্য। সত্যি আমরা যখন যাই এটা জাতীয় পর্যায়ে কোনো কাছের মধ্যে পড়ে, এটা একটু উন্নয়ন। সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা সংসদ সদস্য এখানে সবাই আছি, আমরা সবাই মিলে এটা করবো যে আপনি এটা কিভাবে সমস্যা আছে, কিভাবে উন্নয়নটা করা যায়, যদি কোনো প্ল্যান থাকে কোনো কিছু প্রক্রিয়া করা থাকে আমাদেরকে জানাবেন, আমরা এই ব্যাপারে কাজ করবো। সামনে সেই ঈদের আগেও মানুষকে ঈদের নামাজ পড়ার জন্য আপাতত যে প্রক্রিয়াগুলো সেগুলো সম্পূর্ণ করার জন্য নিশ্চয় আপনারা করেছেন, করে যাচ্ছে। এই ব্যাপারে আমরা আপনাকে কিশোরগঞ্জবাসীকে বলতে পারি ইচ্ছা এটা উন্নয়নের জন্য আমরা সবাই মিলে এই কাজগুলো করব। বাইপাস রাস্তার কথা বলেছি, বাইপাস রাস্তাটা 1400 মিটারের বেড হচ্ছে, এখন আমার সম্ভব নয়। এটা দ্রুত কন্ট্রাক্টরকে জানি না, এটা নিশ্চয়ই এলজিডি করতেছে, এই বিষয়টাও আমাদেরকে একটু জানাবেন, কোথায় কথা বলতে হবে। আল্লাহর রহমতে এয়ারপোর্ট মিনিস্টার যেখানে আমরা কথা বলতে আমাদের কাজ হবে সেই জায়গায় আমরা যেতে চাই। এখানে কিশোরগঞ্জ টু ভৈরব যে রাস্তা, এটা অনেক সমস্যা আছে, এটাকে আরো প্রশস্ত করতে হবে। এটা আমরা দ্রুত প্রায়োরিটি বেসিসে ইনশাআল্লাহ সেটা আমরা নরসুন্দা নদী, এটা আমাদের ইতিহাস, ঐতিহ্য, এটার সাথে আমাদের আবেগ, ইমোশন। সেই জায়গায় আমরা লক্ষ্য করেছি গতকাল জেলা পরশুদিন মাননীয় সংসদ সদস্য মহোদয় এখানে গিয়েছেন, আমাদের নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দর সাথে ছিলেন, ফেসবুকে দেখেছি এবং পরবর্তীতে ডিসি সাহেব বলে যে গিয়েছে, আমাকে অনুভব করেছে। আমার একটা প্রশ্ন, এখানে প্ল্যান পাস হয়ে গেল এরকম একটা জায়গায় পৌরসভার কর্তৃপক্ষ কিভাবে প্ল্যানটা দেয়, কিভাবে প্ল্যান পাস হয়, এটা একটা প্রশ্ন। সংসদ সদস্য মহোদয় যাওয়ার পরে আমরা পদক্ষেপ নিয়েছি, ডিসি সাহেব সাথে সাথে আমরা সেই প্ল্যান পাস বাতিল করেছি। আজকে আমরা এই প্ল্যান পাস ইতিমধ্যে আমরা বাতিল করে দিয়েছি, সেই বিল্ডিং আপনি করতে পারবে না এবং তাকে 24 ঘন্টা সময় দেওয়া হচ্ছে সমস্ত স্থাপনা এখান থেকে সরানো হবে। এই নদীতে কোনোভাবে কোনো স্থাপনা সম্পন্ন করার কোনো সুযোগ থাকবে না আজকের পর থেকে। আমি ডিসি সাহেবকে বলবো যিনি প্রশাসক তাকে একটু জিজ্ঞেস করবেন কেন উনি প্ল্যান পাস দিল এখানে, আর এই বিল্ডিংটা এক রাতে ওয়ার হয় না, তাহলে যদি এক সপ্তাহ কাজ হয়, আমি যদি অনুমোদন দিয়ে থাকি তার নিজস্ব জায়গায়, তাহলে নদীর উপর যে খনন হচ্ছে ওটি কেন পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হলো না? আমরা ব্যাংকে মহোদয় যাওয়ার পরে কেন সেই প্ল্যান পাস ক্যান্সেল হবে? আমি কিন্তু দেখলাম এটা কর্তৃপক্ষ একটা জবাবদিহিতা নিবেন, কেন উনি চোখের সামনে গড়ে ওঠার পরেও সেই জায়গায় উনি পদক্ষেপ নিলেন, এটা জানা দরকার আছে। কারণ আমরা পাবলিক লিডারশিপ জনগণের সমাজে দায়বদ্ধ আছে, এই সমস্ত আমাদের দিতে হবে মাঠ করতে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, অনুসন্ধান দিয়ে আমরা পুনরুজ্জীবিত করবো।
এটাকে আবার খনন করব, আবার এখানে পানির ফ্লো তৈরি করব, আমরা কিভাবে এটাকে সৌন্দর্য বর্ধিত করা যায় ইচ্ছা আমরা সেই পদক্ষেপ নেব। আমি বলবো আপনি এই বিষয়গুলো আমাদেরকে বলবেন কিভাবে আমরা সবাই সহযোগিতা করতে পারি। স্বাস্থ্য ব্যবস্থা এটা প্রান্তিক মানুষের জন্য অত্যন্ত করুণ পরিস্থিতি। করোনা যদি না আসতো বাংলাদেশ আমরা জানতাম না আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এখন কত কত মানে করোনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আজকে সেই জায়গা থেকে আমাদের এখানে হসপিটালে সিভিল সার্জন আছেন, আমাদের প্রিন্সিপাল সাহেব আছেন, আমাদের ডিরেক্টর সাহেব আছেন, হসপিটালের বিভিন্ন পর্যায়ে আমরা বলবো আপনারাও একটা পরিকল্পনা তৈরি করেন। কি কি সমস্যা আছে সেগুলো আমরা কাজ করতেছি, ডায়ালিসিস চলতেছে ভালো কথা। আরো যদি লাগে সেটা আমাদেরকে বলেন। ইতিমধ্যে আমাদের প্রিন্সিপাল সাহেব দেখা যাচ্ছে উনি বলেছেন লিখিত আমাদেরকে একটু গাইড করেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে একসাথে কাজ করব করে আমরা মানুষের স্বাস্থ্য ব্যবস্থা আমরা জোর করার চেষ্টা করি। শুধুমাত্র সদরের না, আমাদের এমপি মহোদয়রা আছেন প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের করুণ অবস্থা ডাক্তার থেকে এই এমপি মহোদয়ের যে চাহিদাগুলো আছে সেগুলো আপনারা হেল্প করবেন, আমরা সবাই হেল্প করবো। স্বাস্থ্য উপকেন্দ্রগুলো বিশেষ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলো করুণ অবস্থা, ডাক্তার থাকে না, ওষুধ নাই, মেশিনারিজ নাই, এই বিষয়গুলো আমাদেরকে মানুষের স্বাস্থ্য সেবা এনশিওর করতে হবে। আমরা সেই জায়গায় কাজ করতে চাই। আমরা লেখাপড়ার কথা বলছি, আমাদের সন্তানকে সোনাগরিক করে গড়ে তুলি। এই লেখাপড়ার পাশাপাশি আমাদের বিনোদন, আমাদের খেলাধুলা এই জায়গাতে আমাদের মনোনিবেশ করা হয়েছে। বিগত 17 বছর আমার জানার মধ্যে খুব একটা খেলাধুলা হয় এরকম কোনো কিছু ছিল না। 5ই আগস্টের পর মানুষ যেভাবে খেলাধুলায় সম্পৃক্ত হয়েছে, আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, তাদের যদি নেশা থেকে আমাদের দূরে সরাতে হয় তাহলে আমাদের বিকল্প এই ডাইভার্সিফিকেশন ছাড়া কোনো উপায় নেই। বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আগে স্কুলে হতো, কলেজে নবীনকরণ হতো, সেগুলো আজ নির্বাসিত। একটা ছাত্র কেন আসবে কলেজে? একটা সাংস্কৃতিক অনুষ্ঠান নাই, একটা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা নাই। আমরা ছোটবেলা মুরগের লড়াই, ওই চেয়ার খেলা, বালিশ দৌড়, 100 মিটার 200 মিটার দৌড় এগুলো আমরা করেছি, লং জাম্প, হাই জাম্প। আমাদের একটা টার্গেট থাকতো, সারা বছর প্র্যাকটিস করতাম ভালো করার জন্য। সেই খেলাই নাই, তাহলে আমি কোথায় যাবো? মোবাইল আর অনৈতিক কাজে আমরা এই যুব সমাজকে ঠেলে দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা অবশ্যই ক্রীড়া সংস্থা সহ যেগুলো আছে এগুলো আমরা সাজাবো, সাজিয়ে আমরা প্রতিনিয়ত ক্রিকেট, ফুটবল লিগগুলো প্রতিনিয়ত করা। ইভেন কি আমি স্পোর্টসের লোক, যদি আমার মিনিস্ট্রির আন্ডারে আসে, আমাদের সাথে কথা বলেছি, আমরা প্রতিটা উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম হবে ইনশাআল্লাহ। এটা বিএনপি সরকারের পরিকল্পনা আছে, প্রত্যেকটা উপজেলায় একটা মিনি স্টেডিয়াম এবং একটা স্পোর্টস ভিলেজ হবে, প্রতিটা জেলায় একটা স্পোর্টস ভিলেজ হবে। কিশোরগঞ্জ একটা স্পোর্টস ভিলেজের জন্য ইতিমধ্যে আমি মহাদের সাথে কথা বলেছি। সেখানে ইনডোর স্টেডিয়াম হবে, এখানে আপনার সুইমিং পুল সহ যাবতীয় অ্যাথলেটিক্সের জন্য অনেক ব্যবস্থাপনা থাকবে। আমরা এই যে ভঙ্গুর পুরাতন স্টেডিয়ামকে একটু আপগ্রেড করতে চাই, আর যে নতুন স্টেডিয়াম সেখানে আমরা খেলাধুলা চালু করতে চাই। আমরা প্রতিটা মেধার ভিত্তিতে যারা খেলায় অংশগ্রহণ করার জন্য আমরা তাদের কিছু সুযোগ করে দিতে চাই। আমরা ট্যালেন্ট হান্ট করবো, জাতীয় পর্যায়ে আমাদের এখান থেকে যাতে পার্টিসিপেশন থাকে সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো বিভিন্ন সেক্টর ওয়াইজ। এবং বিএনপি এই ক্রিয়াকে ইতিমধ্যে পেশা হিসেবে ক্রিয়া করেছে, আপনারা অনেকেই জানেন। আজকে উপজেলা ভিত্তিক আপনারা জানেন যে সমাজ সেবা কর্মকর্তা আছে, শিক্ষা কর্মকর্তা আছে। খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা একজন স্পোর্টস অফিসার পাবেন প্রত্যেকটা উপজেলা, একজন স্পোর্টস অফিসার বিএনপি রেখে পেশা হিসেবে নিয়ে গেছি। এবং সেটার মাধ্যমে আমাদের এই স্পোর্টস অফিসারের আন্ডারে সাবেক যারা খেলোয়াড় ছিলেন প্রতি জেলাতে কমপক্ষে 15 জন যারা স্পোর্টস খেলা, ফুটবল খেলেছেন, অ্যাথলেটিক্স ভালো অ্যাথলেটার ছিলেন অথবা হকি খেলেছেন, এরকম ইনস্ট্রাক্টর আমরা নিয়োগ করি। তারা বেতন পাবে, সরকারি তাদের চাকরি হবে। একটা মানুষ খেলাধুলা করে রিটায়ারমেন্টে যাওয়ার পর তার জীবন জীবিকার ব্যবস্থা থাকে না, তাদের জন্য এই কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এরকম ভাবে প্রতিটা উপজেলায় আমরা এরকম ভাবে জেলাতে হবে স্পোর্টসকে আমরা পেশা হিসেবে আমরা পরিবর্তন করছি, যাতে আমাদের সমস্ত সন্তানরা এই খেলাধুলার মধ্যে সম্পৃক্ত হতে পারে। শিল্পকলা অনেকে বলেছেন, শিল্পকলা অ্যাক্টিভিটি শিল্প আমরা এগুলো আমরা দেখবো, দেখে সাজাবো কি কি সমস্যা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, কালচার, এগুলো থেকে আমাদের সন্তানরা এই শিক্ষায় শিক্ষিত হতে পারে। তাহলে আমরা আমাদের সমাজ থেকে এই অনৈতিক কাজগুলো দূরে সরাতে পারবো। এখানে আমরা রেললাইনের কথা বলেছেন, ভৈরব থেকে রেললাইন ডাবল করার জন্য ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো নজরে রাখবো। সদস্য আছেন, আমরা কথা এটা বৃহৎ প্রকল্প, কিন্তু আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমরা সবই একবারে করে ফেলতে পারবো তা না, দীর্ঘমেয়াদী প্রকল্প এটা আমাদের থাকবে। আমরা এইভাবে ইনশাআল্লাহ আমাদের পরামর্শগুলো আমরা ইয়ে করলাম। এখানে অনেকে বলেছেন কর্মসংস্থান, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষিত করবো, আমরা কর্মক্ষম বা কারিগরি শিক্ষা দীক্ষিত করবো, চাকরি ব্যবস্থা করবো, বেকার সন্তানদের আমাদের তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। সেক্ষেত্রে আপনারা জানেন যে ইপিজেড এর কথা আসছে, এটা
আমাদের মন্ত্রণালয়ের ছিল, এটা বিভিন্নভাবে টেন্ডারের মাধ্যমে এটা বিক্রি করে দেওয়া হয়েছে লিটল গ্রুপের কাছে। কথা ছিল এক সময় এটা চিনি করা পুনরুজ্জীবিত হবে, পরবর্তীতে এটা অনুমোদনের মাধ্যমে উনি এটাকে ইপিজেডে রূপান্তরিত করেছেন। আমার জানা মতে এখানে খুব একটা প্রকল্প আমরা দেখছি, তো যেহেতু এটা আমরা বিক্রি করে দিয়েছি সরাসরি আমার মন্ত্রণালয়ে আমাদের এটা না, তারপরেও ডিসি সাহেবকে বলবো আমরা আমাদের সাথে যোগাযোগ করে কি চুক্তি, আমিও আমার মন্ত্রণালয়ে যোগাযোগ করবো এই চুক্তিটা শর্ত কি ছিল, এখানে ইপিজেডের শর্ত কি, কতদিনের মধ্যে শিল্পস্থাপন করা বা কি অবস্থা, কেন এটা হচ্ছে না। তাহলে আমরা শুনেছি যাই নাকি পার্কলি বিক্রি করার জন্য প্রক্রিয়া হচ্ছে এই ইপিজেডের জায়গা, এই বিষয়গুলো আমরা দেখবো, দেখে আমরা যেটা সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেই পদক্ষেপ গ্রহণ করি। কিন্তু আমরা চাই যিনি নিয়েছেন আপনি শিল্প প্রতিষ্ঠান করেন, মানুষের কর্মসংস্থান, এই জন্যই তো আপনাকে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমরা সেই লিটল গ্রুপের সাথে আমরা কথা বলি, আমরা প্রশাসনকে বলবো আপনারা যোগাযোগ করবেন, আমাকে আপডেট দিবেন। আর আমার মন্ত্রণালয় থেকে চুক্তিটা আমি খেয়াল করবো কিভাবে এটাকে বিক্রি করার শর্তগুলো কি আছে। পাশাপাশি আপনার যারা কৃষক টেক্সটাইল নামে একটা টেক্সটাইল আছে, এটা আমার মিনিস্ট্রি আন্ডারে। আজকে আমি এটা ভিজিট করবো, আমার ঢাকা থেকে আমি কর্মকর্তা নিয়ে এসেছি, যাবো এখানে। জুট মিলের পরিস্থিতি আপনারা জানেন, সরকারের আমার মন্ত্রণালয় আমরা যে জুট মিল বা আমাদের যে টেক্সটাইল মিল এগুলো সবই লস, এগুলো আমরা বিভিন্নভাবে ডাইভার্সিফিকেশন করে আমরা লিজ অথবা দীর্ঘমেয়াদী পিপিপির মাধ্যমে বিভিন্ন বড় বড় কোম্পানি অথবা বাইরের সাথে আমরা চেষ্টা করছি এটাকে আবার পুনরুজ্জীবিত হতে পারে। জুট মিল বা টেক্সটাইল থাকবে, না হলে অন্য কৃষি প্রতিষ্ঠান ডাইভার্ট করার জন্য এই জায়গাগুলো আমরা কাজে লাগার জন্য চিন্তা ভাবনা করছি এবং আমরা নীতিগতভাবে আমরা কোনো সিদ্ধান্ত নিয়েছি। আমি এই জন্যই ভিজিট করছি, ইনশাল্লাহ আপনারা ওয়েট করবেন। আমি এখন বলতে চাই ইনশাল্লাহ এই জায়গাটাকে আমরা একটা কর্মসংস্থানের হাব হিসেবে তৈরি করার সেক্ষেত্রে আপনারা দোয়া করবেন, আমরা এটা কাজ শুরু করে দিব দ্রুত সময়ে। কিভাবে এটাকে নীতিগত আইনগত বিষয়গুলো পরিলক্ষিত করে কিভাবে আমরা এটাকে শিল্প প্রতিষ্ঠান থেকে ডাইভার্ট করতে পারি, এই জায়গা আমরা ফেলে রাখতে চাই। এখানে আমরা এই কিশোরগঞ্জের আরেকটি বিষয় আছে যেটা আমরা সকলেই জানি, এই হাওড় বাওয়ারের দেশগুলো কিশোরগঞ্জ। মাননীয় সংসদ সদস্য মহোদয় আমার নাম যেমন বন্ধুরা এলাকা ইসলামের অষ্টগ্রাম নীতি এগুলো আমার হাওড়া অঞ্চল। হাওড়া উন্নয়ন বোর্ড নামে একটা বোর্ড ছিল একসময়, এটার কি অবস্থা আমি জানি না, আছে কোনো অ্যাক্টিভিটি আছে কিনা আমি জানি না। এই ব্যাপারেও আমরা বন্ধুরা আছেন, আমরা কথা বলে এটাকে আমরা কিভাবে চালু করা যায় হাওড়া উন্নয়নের জন্য, যেহেতু এটা আছে স্পেশালি এটার ব্যাপারে আমরা উদ্যোগ নেই। আরেকটি বিষয় হলো এই হাওড়ে বর্ষার সময় একটা বিপুল পর্যটক বাইরে থেকে আসে। আমি বিমান ও পর্যটন মন্ত্রী মহোদয় আমাদের জামালপুরের কৃতি সন্তান রাশিদ বিলাসের সাথে কথা বলেছি। আমরা পর্যটনের মাধ্যমে ওইখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য, সেটা রিসোর্ট হতে পারে, হোটেল হতে পারে, অভ্যর্থনা কেন্দ্র বিভিন্ন কিছু হতে পারে। এটা কিভাবে করা যায়, কারণ পর্যটনটা কিন্তু সারা বছর বেড়ে যায়, এটা কিন্তু সিজন। পানি যখন কমে যায় তখন কিন্তু পর্যটক কেউ আসে, খুব স্বল্প সময় থাকে 2-3 মাস। সরকারের অর্থ যে ব্যয় হবে এটা একটা বিষয় আছে, এটাকে মাথায় রেখে আমরা এখানে পর্যটনের কোনো কিছু করা যায় কিনা সে ব্যাপারে সম্বন্ধে আছেন, আমরা কথা বলি, দেখবো এটা কিভাবে ধরে রাখে। অনেক এখানে লিচুর কথা বলেছেন, আমাদের মঙ্গলবারের লিচু, রাতাগুড় চাওয়ার কথা বলেছেন। আমাদের মস্তগ্রামের বণিক মাননীয় প্রধানমন্ত্রী, আজকে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমরা জুলাই অভ্যুত্থানে 17 জন যারা শহীদ হয়েছিল আমরা পুরাতন স্টেডিয়ামে সংবর্ধনা দিয়েছিলাম, আমাদের খেয়াল আছে, যেখানে ভার্চুয়ালি উনি প্রধান অতিথি ছিলেন। সেখানে উনি বলেছিলেন কিশোরগঞ্জের পনিরের কথা, উনি বলেছিলেন কিশোরগঞ্জের চাউলের কথা, উনি বলেছিলেন কিশোরগঞ্জের মাছের কথা। এর জেলা প্রশাসক মহোদয় কিছু প্রস্তাবনা আমাকে দিয়েছেন, এই কিশোরগঞ্জের এই পনির আমরা কিভাবে এটাকে আমরা সমৃদ্ধ করতে পারি, এটাকে কিভাবে আমরা স্টোরেজ করতে পারি, এটাকে আমরা আরো কিভাবে এটা কোয়ালিটি বৃদ্ধি করা যায়, ব্যাপারে আমাদের সরকারের কি করণীয় আছে সেটা আমরা দেখি। এই যে রাতাগুলো চাউল বা এই মঙ্গলবারের লিচুটা জিআই পণ্য হিসেবে আনা এবং এটার জন্য আমাদের পদক্ষেপ নেওয়া। আমাদের এখানে অনেক আলু হয়, ভুট্টা হয়, পেঁয়াজ হয়, প্রয়োজন যদি এখানে কোল্ড স্টোরেজের প্রয়োজন হয়, সংরক্ষণের প্রয়োজন হয়, আমরা সেই বিষয়গুলো আমরা মাথায় রেখে আসবো। আমাদের মাছ এক্সপোর্ট হয়, এই যে আপনার আমাদের যে ন্যাচারাল ফিশ, এই ফিশগুলো আমি যখন বিদেশে যাই, আমি নিজেও মাছের ব্যবসা করি, আমার সোনামুখী কোল্ড স্টোরেজ আছে, আমি এক্সপোর্ট করি এই ন্যাচারাল ফিশ। আমি গেলেই যখন বলে যে কুলিয়ারচরের মাছ বা কিশোরগঞ্জের মাছ বা অষ্টগ্রামের মাছ, এটার দামই আলাদা। কিন্তু আজকে আমরা দেখি কি অনেক সময় 500 কোটি দেশ থেকে এসে রিপ্যাকিং হয়ে এটা যায় কিশোরগঞ্জের মাছ প্রাইস পায়।
আমাদের এই ঐতিহ্যকে আমাদের তুলে ধরতে হবে। এই মাছ সময় পর যদি ভবিষ্যতের প্রয়োজন হয়, আমাদের এই চাষিরা যারা ফার্মাররা যারা যদি ভালো মূল্য পাওয়ার জন্য আমাদের প্রয়োজন, সেই বিষয়গুলো আমরা পদক্ষেপ নিই। এখানে শিল্প প্রতিষ্ঠানের মধ্যে পাদুকা শিল্প একটা ভালো অবস্থা, বিশেষ করে ভৈরব। আমার মনে হচ্ছে না হলে 10,000-এর উপরে শুধু ফ্যাক্টরি আছে, প্রায় 2 লক্ষ কর্মকর্তা এই আছে, ওয়ার্কার রেখে আছে। আরো বিভিন্ন জায়গায় থাকতে পারে। আমরা এই শিল্প নিয়ে চিন্তা করি ভবিষ্যৎ। এই অবস্থিতি আমাদের সবচেয়ে বড় যে বিষয়গুলো লক্ষণীয় আপনি ইতিমধ্যে খেয়াল করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ম্যানিফেস্টোে যে ইস্তেহার যে কথাগুলো বলেছিলেন, এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কাজ ছিল যেটা আমাদের নির্বাচনী কমিটমেন্ট এবং প্রান্তিক জনগণের জন্য আমরা এই কর্মসূচিগুলো নিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আমাদের ফ্যামিলি কার্ড, এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আমাদের কৃষক কার্ড, এর উল্লেখযোগ্য ছিল আমাদের ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, হিন্দু সম্প্রদায়ের মন্দিরের পুরোহিত, খ্রিস্টান গুরুত্বপূর্ণ যারা ধর্ম ঘোষণার কথা, তাদেরকে বাধা দেওয়া এবং বোনাস দেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস। ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী কার্যক্রম শুরু করেছেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই সুখবরটা আপনারা পেয়েছেন কিশোর বন্ধু এবং কৃষি, এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন অনেকেই যে মাননীয় প্রধানমন্ত্রী গত ক্যাবিনেট মিটিংয়ে উনি প্রায় 12 লক্ষ কৃষকের প্রতি কৃষকের 10,000 টাকা কৃষি মৌকুফের সিদ্ধান্ত নিয়েছেন। প্রায় 1550 কোটি টাকা সরকারের পক্ষ থেকে এই ভর্তুকি দিয়ে আমরা কৃষি মৌকুফের সিদ্ধান্ত হয়েছে এবং এটা দ্রুত সময়ে কার্যকর হবে। এটা আমাদের নির্বাচনী ওয়াদা আছে। শুধু তাই নয়, আমরা ফ্যামিলি কার্ড কথা বলেছি। প্রান্তিক মানুষগুলো সত্যিকার অর্থে অনেক ফ্যামিলি যারা সংসার চালায়, খুব কষ্ট করে সংসার চালায়, হয়তো স্বামী রোজগার করে, স্ত্রীও অনেক পরিবারের স্ত্রীও রোজগার করে, তাদের সংসারটা ভালো চলে না। স্বাধীনতার 54 বছরে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেছেন প্রান্তিক মানুষকে রাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি কারেন্ট তৈরি করা যায়, রাষ্ট্রের এই অর্থ বঙ্গকে তাদের পরিবারের পাশে একটু কারণ দেয়, যাতে এই সরকার প্রায় জনসংখ্যার 51% নারী, তাদের ক্ষেত্রে আমরা একটু স্বাবলম্বী করতে পারি, কারণ আমার পরিবারটা সুখে থাকে। আর আমার পরিবারটা যদি সুখে থাকে, আমার সন্তানগুলো ধীরে মানুষ হবে, একটু ভালো থাকবে। আর পরিবার যদি সচ্ছলতা থাকে, তাহলে আমরা সবাই পুরুষরা যারা আছে আমরা যার যার কর্মক্ষেত্রে আমরা স্বাচ্ছন্দ্যের প্রতি সেই এফোর্টটা দিতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা গত কয়েকদিনে আমরা দেখেছেন সারা বাংলাদেশে পাইলট প্রকল্প হিসেবে 14টা উপজেলাকে জেলাকে বেছে নিয়ে সেই প্রকল্পের কার্যক্রম শুরু হবে আগামী 10ই মার্চ। মাননীয় প্রধানমন্ত্রী উনি বগুড়া থেকে এটা উদ্বোধন করবেন। আমরা আমার নির্বাচন এলাকা কিশোরগঞ্জ 6 ভৈরবে শিমুলকার ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের তুলাগান্ধী ওয়ার্ডে আমরা সেখানে আমরাও পাইলট প্রকল্প হয়েছি এবং এটা পর্যায়ক্রমে আমাদের সমস্ত উপজেলা এবং সমস্ত জেলাগুলো আমাদের নির্বাচন সমিতির সবগুলো এনরোল হবে। এটা আমাদের একটা বড় সুখবর। ইনশাআল্লাহ এমপি মহোদয়ের সাথে পরামর্শ করে আমরা পরবর্তী লিস্টগুলোতে নামগুলো আমরা ঢুকাবো, সশয় সাথে কথা বলে আমরা তাদের এলাকার নামগুলো আমরা এই করবো। এটা আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। 2,500 টাকা প্রতিটা পরিবার পাবে এবং একটা সময় প্রায় 2 কোটি পরিবার পাবে সারা বাংলাদেশে। এই কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং দ্রুত সময়ের মধ্যে এটা দৃশ্যমান হবে সারা বাংলাদেশে পাবে এবং এটা ক্রাইটেরিয়া ফিক্স করা হয়েছে কিভাবে কি হবে। এটা একটা কমিটিও আছে, এই বিষয়গুলো আপনার সাথে পরবর্তী সেই প্রশাসনিক বা প্রশাসনের মাধ্যমে আমরা জানেন। আমরা ইমাম মুয়াজ্জিনদের যে কথাগুলো বলেছিলাম সেই ব্যাপারে ইতিমধ্যে মসজিদের সার্ভে হচ্ছে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদের তালিকা হচ্ছে সারা বাংলাদেশে, মন্দিরের তালিকা হচ্ছে, গির্জার তালিকা হচ্ছে, উপাসনার প্রধান কারা সেগুলো হচ্ছে পর্যায়ক্রমে সেভাবে তাদেরও আমরা সেই উন্নয়নগুলো হবে। আমরা চাই প্রতিটা মানুষ মানুষ ভালো থাকে, প্রত্যেকটা মানুষকে স্বাবলম্বী থাকবে, রাষ্ট্রের পক্ষ থেকে তারা একটা সম্মানিত ভূমি করবে, এই জায়গাতে আমরা কাজ করছি। তাই প্রত্যেকটা সরকারি অফিসার স্টেকহোল্ডার যারা আছে প্রত্যেকের জন্য আমরা কাজ করছি। এই শহীদ পরিবার যারা জুলাই অভ্যুত্থানে 17 বছরে নিহত হয়েছে, প্রত্যেকটা পরিবারকে আমরা পুনর্বাসন করবো বাংলাদেশে কাজ করবো। মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট আমরা প্রতিটা পরিবারকে আমরা পুনর্বাসন করবো, তাদের শহীদ মর্যাদা সহ তাদের সম্মান বৃদ্ধি করা, যারা ক্ষতিগ্রস্ত অঙ্গহানি তাদেরকে দেখভাল করা। এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে একটা উইং খোলা হচ্ছে সেপারেটলি। এই জুলাই অভ্যুত্থান 17 বছরে যারা শহীদ হয়েছেন রাজনৈতিক গণতান্ত্রিক আন্দোলনে তাদেরকে পুনর্বাসন সহ তাদের জন্য বিভিন্ন পদক্ষেপ এর উপরে আমরা কাজ করে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি এখানে আজকে বলতে চাই আমাদের মাননীয় সংসদ সদস্যরা এখানে উপস্থিত আছেন। আপনারা স্ব নির্বাচনের প্রত্যেক নির্বাচনে আমাদের এমপি মহোদয়ের রাজনৈতিক কমিটমেন্ট আছে। উন্নয়নের ব্যাপারে জেলা পর্যায়ে যেমন আমরা এই শহরকে আমরা একটা সাজিয়ে তুলবো ইনশাআল্লাহ। গ্রাজুয়ালি আমরা সবাই মিলে যার যার এলাকায় আমরা কাজ করবো। এই শহর আমাদের প্রাণের শহর। আমি এখানে 2 বার সভাপতি করেছি, আমি এখানে রাজনীতি করছি। আমার আজকে পরিচিতির মূল পিছনে হলো এই শহরের অবদান, এই শহরের মানুষের অবদান।
আমার নির্বাচনী এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। জাতীয় পর্যায়ে পরিচিত করার পেছনে কিশোরগঞ্জের সকল পর্যায়ের মানুষের সহযোগিতা আমার অনেক বেশি কাজ করছে। আমি কৃতজ্ঞতা জানাই শহরের মানুষের কাছে। অবশ্যই আমার নির্বাচনী এলাকার পাশাপাশি আমি শহরের কমিটমেন্ট আছে। সভাপতিত্ব করেছি, আমরা সবাই মিলে এই শহরকে আমরা সাজাবো। পাশাপাশি যেহেতু আমরা নির্বাচনী এলাকাগুলোতে আমরা মানুষের কাছে কমিটমেন্ট করেছি, সেই জায়গায় আমরা কাজ করি। প্রত্যেকটা ডিপার্টমেন্ট স্ব মন্ত্রণালয়ের মধ্যে সাথে সহযোগিতা মনোভাব নিয়ে তাদের কাজগুলো আপনারা দেখবেন। আমি এনজিবি এক্সচেঞ্জ সাহেবকে বলছি, ওনাকে ঢাকা ডেকে নিয়ে গেছি। আপনাদেরকে আমি একটা সুখবর দিতে চাই, আমরা যদি বাঁচিয়ে রাখি। ইতিমধ্যে আমি কাজ শুরু করেছি, এলজিডি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, এবং মাননীয় সচিব যিনি এলজিডি ওনার সাথে আমার কথা হয়েছে। কৃষকগঞ্জের জন্য আমরা স্পেশালি শুধু কৃষকগঞ্জের জন্য আমরা 1500 কোটি টাকা এটি কৃষকগঞ্জ প্রকল্প দ্রুত সময়ের মধ্যে আমরা এটা পাস করিয়ে আমরা দৃশ্যমান করি। সেক্ষেত্রে এক্সেল সাহেব প্রত্যেকটা নির্বাচনী এলাকা থেকে রাস্তার একটা তালিকা করেছেন। আমি ওনাকে বলেছি এই রাস্তার তালিকা আপনি কপি করে এমপি সাহেবদেরকে দিয়ে দিবেন, ওনারা চেক করে দেখবে তালিকা ঠিক আছে কিনা, ইনক্লুড করা দরকার হলে ইনক্লুড করবে। আরেকটা বিষয়, আমি অ্যাপ্লিকেশন বলে রাস্তা করার ক্ষেত্রে এই আমলাতান্ত্রিক পেজ থেকে বের হয়ে যেতে চাই। সেটা কি, যখন আমি একটা রাস্তা দিয়ে অতীতে দেখেছি পরে স্যার এটা তো আইডি নাম্বার নাই, আইডি নাম্বার না থাকলে তো রাস্তা উন্নয়ন হবে না। আমি এক্সেন্টকে বলেছি আইডি নাম্বার নিতে 3 দিন লাগে। আমি কথা বলেছি চিফ ইঞ্জিনিয়ারের সাথে, আমি কথা বলছি সচিবের সাথে, আমার এমপি মহোদয় যে রাস্তা দিবেন আইডি না থাকলেও আপনি আলাদা লিস্ট করুন আইডি, আমি আপনাকে আইডি ব্যবস্থা করে দেবো। আইডি রিপেয়ার দিয়ে রাস্তা, আইডি রাস্তা না করার কোনো প্রক্রিয়া করা যাবে না। আমরা কমিটমেন্টে আমরা উন্নয়নগুলো করতে চাই। এক্ষেত্রে আপনি তালিকাটা যেটা করেছেন সেটা লিস্টটা আমাদের এমপি মহোদয়কে দিবেন, আমরা চেক করে দ্রুত সময়ের মধ্যে দিয়ে দিলে আপনারা উপস্থাপন করে দিবেন। আমরা এটাকে যথাযথ জায়গায় নিয়ে আমরা পাশ করি। আপনি কৃষকগঞ্জের মানুষের জন্য, আপনি প্রান্তিক মানুষের জন্য এই অপকার উন্নয়ন রাস্তাঘাট ব্রিজ কালভার্টগুলো আমরা করতে চাই। এটা একটা ভালো খবর, এই কাজগুলো আমরা শুরু করেছি। তাই এরকম অনেক কথা আছে, একদিনে তো আর এত কথা বলা যাবে না। যেহেতু প্রশ্নগুলো আপনারা উত্থাপন করেছেন, আমি ক্ষমা চেয়ে আমি লম্বা কথা বলেছি, অনেকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই কথাগুলো আমি বলেছি। ইনশাআল্লাহ আমরা প্রশাসনের সাথে এমপি মহোদয়ের পরবর্তী সময় একটি এক্সক্লুসিভ মিটিং হবে, শুধুমাত্র ডেভেলপমেন্ট নিয়ে, ডিপার্টমেন্টাল মিটিং প্রশাসনের। এটা আমরা দ্রুত সময়ে আপনাদের সাথে কথা বলে আমরা ডেট দিব। ইনশাআল্লাহ আপনারা আজকে সবাই যেভাবে কথা বলেছেন, যেভাবে আপনারা উৎসাহ দিয়েছেন আমাদেরকে, যেভাবে আমাদেরকে আলিঙ্গন করেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ সম্মান দিয়েছেন, সাংবাদিক বন্ধুরা যেভাবে কথা বলেছেন, সবার কাছে আমরা সহযোগিতার দোয়া চাই। আমরা এই মানুষের প্রত্যাশার বাংলাদেশকে আমরা সেই জায়গায় নিতে চাই। আমরা দুর্নীতি মুক্ত, আমরা স্বজনপ্রীতি মুক্ত একটি প্রশাসনিক এবং রাজনৈতিক পরিবেশ সমাজে আমরা করতে চাই। আমরা সততার সহিত, ন্যায়নিষ্ঠার সহিত মানুষের প্রত্যাশার জায়গায় যেতে চাই। অনেক হয়েছে, 54 বছরে আজকে আমি প্রতিমন্ত্রী হয়েছি, আজকে আমি এমপি হয়েছি। আমার জীবনে একটু বড় পাওয়া কিছু, কিন্তু চেয়ারের দিন আমার কাছ থেকে জবাব দিয়ে দেন। আপনারা যারা চেয়ারে আছেন, বিভিন্ন দায়িত্বে আছেন, প্রত্যেকটা চেয়ারের জবাব দুনিয়াতে না হলে আখিরাতে হলেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো সেই কারণে আমরা যেন যথাযথভাবে আমার কর্তব্যটা পালন করি, জাতিকে দেশকে দেওয়ার জন্য চেষ্টা করি, পিছন ভুলে যেতে চাই। কোনোভাবে অযথা আমাদেরকে বেশি বেশি সম্মান, বেশি বেশি একেবারে হাইলাইট করা, অযথা সরকারি অর্থ ব্যয় করার কোনো প্রয়োজন নাই। যতটা ক্রয় মানে খরচ কমিয়ে আমরা সীমিত সম্পদের মধ্যে মানুষের কল্যাণে আরো কাজ করতে চাই। কোনোভাবে দলের পরিচয় বিভিন্নভাবে কোনোভাবে যাতে আমাদের অনৈতিক কোনো কাজ না হয়, এই বিষয়গুলো আমরা সবাই খেয়াল রাখি। আমাদের দলীয় নেতৃত্বে যারা বিভিন্ন রাজনৈতিক দল আছেন, প্রত্যেকেরই খেয়াল রাখতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাটিচিউড, মাননীয় প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা এবং তার স্পিডের সাথে তাল মিলিয়ে সরকারি প্রশাসনের যারা আছেন তারা যেমন আপনারা কাজ করবেন, আমরা সবাই যারা আছে আমরাও সেই ব্যাপারে সহযোগিতা করব। আর কিশোরগঞ্জের সমস্ত মানুষের সহযোগিতা চাই। আমরা এই টিম, আমাদের এমপি সাহেবদের 6 জনের টিম, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিলাম, আমরা ন্যায়, ইনসাফ এবং মানবিক একটা সমাজ কায়েম করতে চাই, কিশোরগঞ্জ কায়েম করতে চাই ইনশাআল্লাহ। সেই কারণে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। সাংবাদিক বন্ধুদেরকে অভিনন্দন জানাই, রাজনৈতিক নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই, প্রশাসনকে অভিনন্দন জানাই, সকল স্টেক হোল্ডার যারা রয়েছে সবাইকে অভিনন্দন জানাই। আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। এবং সবাইকে আমি রমজানুল মুবারকের শুভেচ্ছা এবং আমাদের নতুন সরকার, নতুন বাংলাদেশ সরকার, আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা এবং রমজানুল মুবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।